Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে জিকে পার্ট 25। তো আজকেও আমরা টোটাল 50টি জিকে ডিসকাস করব এবং আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি, পুরো আজকে আমরা জিওগ্রাফিটাই পড়ব। কী কী কোশ্চেন এখান থেকে আসতে পারে এবং এসেছে সেই সব কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, সেগুলো আজকে আমরা ডিসকাস করব। এবং বলে রাখি, আগের পার্টগুলো যারা দেখুনি তারা অবশ্যই পার্টগুলো দেখে নেবে। এই ভিডিওটি ডেসক্রিপশনে তাদেরও লিঙ্ক দেওয়া থাকবে এবং আমরা প্রত্যেকটা পার্টেই 50টা করে জিকে ডিসকাস করে থাকি। প্রথম প্রশ্ন, জলপাইগুড়ি জেলার কোন গিরিপথের মাধ্যমে ভুটানের সঙ্গে পণ্য বিনিময় হয়? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি অ্যান্সার হচ্ছে বক্সা দুয়ার। এই বক্সা দুয়ারের মাধ্যমে জলপাইগুড়ি জেলা থেকে গিরিপথের মাধ্যমে ভুটানের সাথে পণ্য বিনিময় হয়ে থাকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশিরভাগ অঞ্চল পর্বতময়? এটা অ্যান্সার আমরা সবাই জানি যে দার্জিলিং হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন, কালিম্পং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী? কালিম্পং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ঋষিলা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বক্সা কী? পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ, সেটাই হচ্ছে বক্সা। তিস্তা নদীর পূর্ব দিকের একটি শৈলশিরার নাম কি? এটাও দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিস্তা নদীর পূর্ব দিকের একটি শৈলশিরার নাম হচ্ছে চোলা শৈলশিরা। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হচ্ছে বঙ্গোপসাগর এবং এই কোশ্চেনটি রিসেন্টলি এক্সামেও এসেছিল। পুরুলিয়া জেলার উত্তর দিকে কোন পাহাড় আছে? পাঞ্চেত পাহাড়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করছি না এখন, সবকটা কোশ্চেনই কিন্তু বিভিন্ন এক্সামে এসছে। ওয়েস্ট বেঙ্গলে যেসব এক্সামগুলো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল এসআইও আসতে পারে। ওয়েস্ট বেঙ্গল কয়েকদিন আগে তোমরা দেখলে যে লেডি কনস্টেবলে একটা কোশ্চেন এসেছিলো যে পুরুলিয়ার সাথে কোন একটা আলাদা, যেটা আগে ভাগ হয়ে গেছে, এইরকম ধরনের মানভূম নামক একটি জায়গা, সেটি কোন পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে আগে কানেক্ট ছিল, সেটা ছিল পুরুলিয়া। ঠিক আছে, সেরকম ধরনের এবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করব, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং সাথে যারা ওয়েস্ট বেঙ্গলের রেলের গ্রুপটি দেবে তাদেরকেও কিন্তু এই ধরনের কোশ্চেন পড়তে হবে, সাথে WBCS। এবার দেখো, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে? এটি হচ্ছে বঙ্গোপসাগর। পুরুলিয়া জেলার উত্তর দিকে কোন পাহাড় আছে? পুরুলিয়া জেলার উত্তর দিকে আছে পাঞ্চেত পাহাড়। হিমালয় পর্বতের পাদদেশের পশ্চিমাংশ কী নামে পরিচিত? দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তরাই। হিমালয়ের পর্বতের পাদদেশের পশ্চিমাংশের নাম হচ্ছে তরাই। এই কোশ্চেনটা অনেকজনের কনফিউজ হয়ে যায় যে তরাই কোন অঞ্চলটাকে বলা হয় এবং ডুয়ার্স কোন অঞ্চলটাকে বলা হয়। তাহলে হিমালয় পর্বতের পাদদেশের পশ্চিমাংশ হচ্ছে তরাই নামে পরিচিত। তাল কি? পরের প্রশ্ন, তাল কি? তাল হচ্ছে মালদা জেলার কালিন্দী ও মহানন্দা নদীর মধ্যবর্তী নিম্নভূমি তাল নামে পরিচিত। তাহলে দেখছো কোশ্চেনগুলো কত স্ট্যান্ডার্ড। কি কোশ্চেনটা বলেছে আরেকবার বলে দিচ্ছি তোমাদের। তাহলে তাল হচ্ছে মালদা জেলার কালিন্দী নদী ও মহানন্দা নদীর মধ্যবর্তী নিম্নভূমি তাল নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, মালদা জেলার প্রাচীন পলিগঠিত সমভূমির নাম কি? দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মালদা জেলার প্রাচীন পলিগঠিত সমভূমির নাম হচ্ছে বরেন্দ্রভূমি বা বারিন্দ অঞ্চল। পরের প্রশ্ন, গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর কী নামে পরিচিত? এটার অ্যান্সার আমরা সবাই জানি, সুন্দরবন নামে পরিচিত। ভারতের কোথায় পটজল মৃত্তিকা দেখা যায়? এটির অ্যান্সার হচ্ছে নীলগিরি পর্বতে। ভারতের নীলগিরি পর্বতে পটজল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো, এই পিকচারটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের একটা পিকচার। এই পরের প্রশ্নটা কী লিখেছে দেখো, যে সুন্দরবন অঞ্চলের কোন গাছের প্রাধান্য দেখা যায়? সুন্দরবন অঞ্চলে সবথেকে বেশি সুন্দরী গাছের প্রাধান্য দেখতে পাওয়া যায়। সুন্দরবনে কি মাটি দেখা যায়? সুন্দরবনে যে মাটি দেখা যায় সেটি হচ্ছে পলি ও নোনা মাটি। সুন্দরবনে পলি ও নোনা মাটি দেখতে পাওয়া যায় বেশিরভাগ। পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। বারবার বলছি, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে কোন রেখা টানা হয়েছে? এটাও আমরা জানি, পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে যে রেখাটি টানা হয়েছে সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি?
মানে একদম বৃষ্টিপাত হয় না, শুষ্কতম স্থান। এটা আমরাও সবাই অ্যান্সারটা জানি। এই কোশ্চেনটা WBCS অনেকবার এসছে এবং রিসেন্টলি যে কোনো এক্সামেই এসছে। প্লাস ওয়েস্ট বেঙ্গলের সাব ইন্সপেক্টর যেটা আছে এবং কনস্টেবল, সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা আসতে পারে। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে ময়ূরেশ্বর। উত্তরপ্রদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এই কোশ্চেনটা আগের দিনও আমরা ডিসকাস করেছিলাম, রেলের গ্রুপ ডিতে এই কোশ্চেনটি এসেছিলো। উত্তরপ্রদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটি হচ্ছে কালপক্কম। কালপক্কম হচ্ছে উত্তরপ্রদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের অন্য বন্দরটির নাম কি? এটার অ্যান্সার হচ্ছে হলদিয়া। হলদিয়া হচ্ছে কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের অন্য একটি বন্দর। তিন দিক জল দিয়ে বেষ্টিত থাকায় ভারতকে কি বলা হয়? তিন দিকে জল দিয়ে বেষ্টিত থাকায় ভারতকে বলা হয় উপদ্বীপ। ভারতের কম্পিউটার নিয়ন্ত্রিত নবতম প্রধান বন্দরের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের কম্পিউটার নিয়ন্ত্রিত নবতম মানে হচ্ছে নতুনতম প্রধান বন্দরের নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। সুন্দরবন উন্নয়ন পর্ষদ কবে গড়ে ওঠে বা গড়া হয়? সুন্দরবন উন্নয়ন পর্ষদ গড়া হয় 1953 সালে। সুন্দরবন অঞ্চলে কোন সম্প্রদায়ের মানুষ বেশি বাস করে? তপশিল সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি বসবাস করে সুন্দরবন অঞ্চলে। খাদার ও ভাঙড় কি? উত্তর ভারতের গঙ্গা নদীর তীরবর্তী নবীন পলিগঠিত সমভূমিকে বলা হয় খাদার ও প্রাচীন পলিগঠিত সমভূমিকে বলা হয় ভাঙড়। তাহলে একবার বলে দিচ্ছি, উত্তর ভারতের গঙ্গা নদীর তীরবর্তী নবীন পলিগঠিত সমভূমিকে বলা হয় খাদার এবং প্রাচীন পলিগঠিত সমভূমিকে বলা হয় ভাঙড়। এরকম ধরনের কোশ্চেন আসবে যে উত্তর ভারতের গঙ্গা নদীর তীরবর্তী নবীন পলিমাটি কী নামে পরিচিত? সেটি হচ্ছে খাদার। এর সেম প্রাচীন পলিগঠিত সমভূমিকে কী নামে পরিচিত? ভাঙড়। এই ধরনের কোশ্চেন আসবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন আদিবাসীদের নাম বদলে জারোয়া হয়েছে? দেখো, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন আদিবাসীদের নাম বদলে জারোয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে আং। গ্রেট আন্দামানিজ দলের আকাবিয়া গোষ্ঠী এদের এই নামে ডাকত ও 1858 সালে ব্রিটিশরা এখানে উপনিবেশ গড়ার পর এই আকাবিয়া গোষ্ঠীরা মূল স্রোতে ফিরে আসে ও তাদের কাছ থেকে জারোয়া গোষ্ঠীর কথা প্রচারিত হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি শীতল মরু অঞ্চলের নাম কি? অ্যান্সার হচ্ছে লাদাখ। লাদাখ হচ্ছে ভারতের একটি শীতল মরু অঞ্চল। ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি? ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। কেরলের উপহ্রদগুলি কী নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কেরলের উপহ্রদগুলি লেগুন নামে পরিচিত। হিমাচলের আরেক নাম কি? হিমাচলের আরেক নাম হচ্ছে মধ্য হিমালয়। ছোটনাগপুর মালভূমি অঞ্চল কী জাতীয় উদ্ভিদ দেখা যায়? ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে পর্ণমোচী জাতীয় উদ্ভিদ দেখা যায়। ভারতের মোট ক্ষেত্রমানের মধ্যে বনভূমির পরিমাণ হচ্ছে 19.45%। মানে ভারতের যেটা টোটাল এরিয়া আছে তার মধ্যে ধরে নাও 19.45% বনভূমি আছে। লিটল আন্দামানে কোন আদিবাসীরা থাকে? লিটল আন্দামানে থাকে ওঙ্গে নামে অধিবাসীরা। আং আদিবাসীরা কয়টি গোষ্ঠীতে বিভক্ত? দেখো, আং আদিবাসীরা টোটাল 3টি গোষ্ঠীতে বিভক্ত। একটা হচ্ছে দক্ষিণ আন্দামানের তিরুর, মিডল স্ট্রেট ও মধ্য আন্দামানের কদমতলায় 3টি গোষ্ঠী এখন বসবাস করে থাকে। আন্দামান এই নামকরণ কিভাবে হয়? আন্দামানের নামকরণটা হয়েছিল দেখো, যে মার্কো পোলো এই দ্বীপটিতে ঘুরে গিয়ে তার ভ্রমণ বৃত্তান্তে দ্বীপটিকে আংমান বা আং আদিবাসীদের বসতি স্থল নাম বলে উল্লেখ করেন ও তা থেকে পরবর্তীকালে শব্দটির অপভ্রংশ হয়ে আন্দামানের সৃষ্টি হয়। ঠিক আছে, আগে নাম ছিল আংমান বা আং আদিবাসীদের বসতি স্থল, সেখান থেকে সেটা অপভ্রংশ হয়ে আন্দামান নামটি হয়েছে। এটা জাস্ট তোমরা রিডিং, তোমাদের নলেজের জন্য এটা পড়ে রাখবে। তারপরে দেখো, পনমুড়ি পাহাড়ে আছে ভারতের কোন রাজ্যে? পনমুড়ি পাহাড় আছে ভারতের কেরালায়। আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল কোথায়? দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরব সাগর, ভারত মহাসাগর
ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারীর কাছে বিবেকানন্দ শিলায়। এই কন্যাকুমারীর কাছে বিবেকানন্দ শিলায় হচ্ছে আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগরের সঙ্গমস্থল, মানে এক জায়গায় এগুলা এসে মিশেছে। কোন অঞ্চলকে ভারতের মধ্যবিন্দু বলা হয়? এটার অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে সিহোরকে, এই সিহোর নামে জায়গাটিকে বলা হয় ভারতের মধ্যবিন্দু। ভারতের উপজাতিদের প্রায় 40% কোন প্রদেশে বসবাস করে? ভারতের উপজাতিদের প্রায় 40% বসবাস করে উপজাতি, তারা মধ্যপ্রদেশে, মানে মধ্যপ্রদেশে সবথেকে বেশি পরিমাণ উপজাতি থেকে আছে ভারতের 40%। মায়ানমার থেকে কোন গোষ্ঠী আন্দামানে এসে স্থায়ীভাবে বসবাস করে? এটি অ্যান্সার হচ্ছে বার্মিজ ও কারেন গোষ্ঠীর লোকেরা মায়ানমার থেকে আন্দামানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এবার দেখো নেক্সট পেজ। ধুমকার জলপ্রপাত ভারতের কোথায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও এক্সামে এসেছে। ধুমকার জলপ্রপাত ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত। মধ্যপ্রদেশের একমাত্র শৈল শহরের নাম কি? মধ্যপ্রদেশের একমাত্র শৈল শহরের নাম হচ্ছে পাঁচমারি। ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে আন্দামানে ফৌজদারি উপনিবেশ গড়ে কয়েদি পাঠাতে শুরু করে? দেখো, ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1788 সালে আন্দামানে ফৌজদারি উপনিবেশ গড়ে কয়েদি পাঠাতে শুরু করেছিল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন আদিবাসীরা এখানে বসতি স্বীকার করেনি? এটার অ্যান্সার হচ্ছে সেন্টিনালিজ গোষ্ঠী। এই সেন্টিনালিজ গোষ্ঠী এরা নিজেদের কী নামে পরিচয় দেয় তা আজও জানা নেই, তবে এই সেন্টিনালিজ গোষ্ঠী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীরা এখনও পর্যন্ত বসতি স্বীকার করেনি। আন্দামান কবে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল? এটি অ্যান্সার হচ্ছে টারশিয়ারি যুগে। টারশিয়ারি যুগে আন্দামান মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, অর্থাৎ প্রায় 7.5 কোটি বছর আগে থেকে শুরু করে 10 লাখ বছরের মাঝামাঝি সময়ে এটি আন্দামান মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং এই যুগটাকে বলা হতো টারশিয়ারি যুগ। ভারতের কোথায় বিশ্বের অন্যতম প্রাচীন গুহা চিত্র আছে? এটি অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকায়। তাহলে আরেকবার বলছি, ভারতের কোথায় বিশ্বের অন্যতম প্রাচীন গুহা চিত্র আছে? এটি অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকায়। বিদিশা নদী আছে ভারতের কোন রাজ্যে? এটি অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশে। মাধব জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশের শিবপুরীতে মাধব জাতীয় উদ্যান। গুজরাট ও মধ্যপ্রদেশের সীমান্ত গ্রামের নাম কি? এটার নাম হচ্ছে বাগগ্রাম। গুজরাট ও মধ্যপ্রদেশের সীমান্ত গ্রামের নাম। ভারতের ছোট্ট মুম্বাই নামে কোন শহর বিখ্যাত? এটি অ্যান্সার হচ্ছে ইন্দোর। ইন্দোর হচ্ছে ভারতের ছোট মুম্বাই নামে পরিচিত। রামায়ণে বর্ণিত চিত্রকূট অরণ্য এখন ভারতে কোন অঞ্চলের মধ্যে পড়েছে? এটি পড়েছে উত্তরপ্রদেশের বান্দা জেলা ও মধ্যপ্রদেশের সাতনা জেলার বিন্ধ্য পর্বতের উত্তরে। এবং আজকে লাস্ট প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টকের ছোট্ট এক কুণ্ডু থেকে। তাহলে টোটাল আজকে আমরা 50টি জিকে কোশ্চেন ডিসকাস করলাম, বিশেষ করে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং পারলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। এবং যদি তোমাদের মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। পিডিএফটা যখন টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব তোমরা তার আগে আমি ওই ঠিক করে নেব। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।